গুড ইভিনিং ক্লাস, আমি সন্তু। তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তো তোমাদের ফুড রিসার্চ 2019-এর আগের দিনের অর্থাৎ গতকালের যে ক্লাসটা আমরা করিয়েছিলাম, সেখানে প্রিভিয়াস ইয়ারে 2019 সালে ফুড এসআই থেকে জিকেজিএস এর উপরে যে কোশ্চেনগুলো এসেছিল তার মধ্যে 25টা কোশ্চেন আমরা কভার করেছি। বাকি যে 25টা কোশ্চেন আছে সেটা আমরা আজকের ক্লাসে করব। তোমরা প্রত্যেকেই জানো ফুড এসআই সিলেবাসে জিকেজিএস 50 মার্কসের থাকে, 50টা কোশ্চেন থাকে। একইভাবে বাকি 50টা কোশ্চেন থাকে ম্যাথ, এবং সেখানেও কিন্তু 50 মার্কসের 50টা কোশ্চেন থাকে। প্রত্যেকটা কোশ্চেনের মার্কস থাকে 1 করে, এবং তোমাদের টাইম থাকবে 1.5 ঘন্টা। তো জিকেজিএস 2019-এ যে 25টা কোশ্চেন হয়ে গিয়েছিল, আশা করি প্রত্যেকে তোমরা দেখেছো। এখানে দেখো, ফার্স্টে 1 দাগ, 2 দাগ, 3 দাগ প্রত্যেকটাই কিন্তু তোমাদের ডিটেলসে আলোচনা করা আছে। যদি না দেখে থাকো তোমরা কিন্তু দেখে নেবে এর আগের দিনে যে ক্লাসটা নেওয়া হয়েছিল, সেই আগের দিনের ক্লাসটা। আজকের ক্লাস আমরা শুরু করব কোথা থেকে? আজকের ক্লাস শুরু করব আমরা 26 নাম্বার কোশ্চেন থেকে। তো এর আগের দিন আমরা লাস্ট কোশ্চেন দেখো করেছিলাম, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি উন্নয়নশীল মাল্টিমিডিয়া ওয়েব পেজগুলোর জন্য একটা জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? পড়েছিলাম জাভা। চলে আসো পরের কোশ্চেন। স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্র মন্ত্রী কে ছিলেন? ইম্পর্টেন্ট কোশ্চেন। শুধুমাত্র যে তোমাদের ফুড এসের এক্সামে এসেছিল তা নয়, এটা কিন্তু অনেক এক্সামে কোশ্চেনটা দিয়েছে। তো স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন কে? ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। তো প্রথম কে কোন পদে ছিলেন, এই জিনিসগুলো কিন্তু একটুখানি মাথায় রাখতে হবে। তো আমি এখানে কিছু জন লিখে দিচ্ছি, মানে কিছু মিনিস্টার লিখে দিচ্ছি। প্রথম প্রাইম মিনিস্টার অর্থাৎ প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? প্রত্যেকেই জানো, জে এল নেহেরু। জওহরলাল নেহেরু ছিলেন প্রথম প্রাইম মিনিস্টার। কোশ্চেন যদি দেয় প্রথম এডুকেশন মিনিস্টার কে ছিলেন? প্রথম এডুকেশন মিনিস্টার ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। মৌলানা আবুল কালাম আজাদ। এখান থেকে কোশ্চেন দিতে পারে প্রথম ফাইন্যান্স মিনিস্টার। প্রথম ফাইন্যান্স মিনিস্টার কে ছিলেন? তো প্রথম ফাইন্যান্স মিনিস্টার ছিলেন জন মাথাই। এটা কিন্তু রেলের এক্সামে বহুবার দিয়েছে এই কোশ্চেনটা। প্রথম ডিফেন্স মিনিস্টার কে ছিলেন? প্রথম কে ছিলেন এবং বর্তমানে কে আছেন, এই জিনিসগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। প্রথম ল মিনিস্টার কে ছিলেন? প্রথম ডিফেন্স মিনিস্টার ছিলেন সর্দার বলদেব সিং। সর্দার বলদেব সিং। প্রথম ল মিনিস্টার ছিলেন ভীমরাও আম্বেদকর, বি আর আম্বেদকর। আর প্রথম রেলওয়ে মিনিস্টার, প্রথম রেলওয়ে মিনিস্টার ছিলেন সর্দার সুরজিৎ সিং। তো এই ফ্যাক্টগুলো অবশ্যই মাথায় রাখবে। এছাড়া প্রত্যেকেই জানো প্রথম ফার্স্ট প্রেসিডেন্ট কে ছিলেন? ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। চলে আসো পরের কোশ্চেন। কংগ্রেস যে শব্দটা, এই শব্দটার প্রাপ্তি হয়েছিল কোথা থেকে? 2023 সালে ডাব্লিউবিসিএস এর এক্সাম যেটা রিসেন্ট হয়ে গেল, সেই এক্সামেও কিন্তু এই কোশ্চেনটা দিয়েছিল, সেম কোশ্চেন। এবং এই কোশ্চেনটা ফুড এসআই 2019-এও কিন্তু তোমাদের দিয়েছে। তো কংগ্রেস এই যে শব্দটা, এই শব্দটা প্রাপ্ত হয়েছে কোথা থেকে? প্রাপ্ত হয়েছে উত্তর আমেরিকার ইতিহাস থেকে। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট দেখেছি ভুল করে আমেরিকার সংসদ থেকে মেরে এসে। তো অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে উত্তর আমেরিকার ইতিহাস থেকে। পরের কোশ্চেনে চলে আসো। পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? তো আশা করি প্রত্যেকেই জানো পুলিৎজার পুরস্কার এটা দেওয়া হয় সাহিত্য এবং সাংবাদিকতা, এই ক্ষেত্রে পুলিৎজার অ্যাওয়ার্ড, পুলিৎজার পুরস্কার দেওয়া হয়। তো এখান থেকে যেটা জানতে হবে যে এই বছর অর্থাৎ 2023-এ পুলিৎজার অ্যাওয়ার্ড কে পেয়েছে? তো 2023-এ পুলিৎজার প্রাইজ পেয়েছে বারবারা কিংসলভার। কিংসলভার। পরের কোশ্চেনে আসো। ঘুমার লোকনৃত্য, ইজি কোশ্চেন দিয়েছিল 2019-এ। ঘুমার লোকনৃত্য কোন রাজ্যের? তো ঘুমার এই লোকনৃত্যটা হলো রাজস্থানের। অপশন সি নাম্বারটা কিন্তু এখানে সঠিক অ্যান্সার। আচ্ছা, এখানে কিছু আমি লোকনৃত্য বলে দিচ্ছি, ক্লাসিক্যাল ড্যান্স।
পাঞ্জাবের যে ক্লাসিক্যাল ডান্স সেটা কি, সেটা হলো ভাংড়া। এক্সামে কিন্তু অনেকবার দিয়েছে। ভাংড়া হলো পাঞ্জাবের ক্লাসিক্যাল ড্যান্স। গুজরাটের ক্লাসিক্যাল ড্যান্সের মধ্যে পড়ে কি গারবা, এটাও কিন্তু বহুবার এক্সামে দিয়েছে। তামিলনাড়ুর যে ক্লাসিক্যাল ড্যান্স এটাও অনেকবার দিয়েছে, সেটা কি, সেটা হলো ভারতনাট্যম। ভারত নাট্যম। ভারতনাট্যমের সাথে রিলেটেড আরেকটা বলে দিই, মোহিনী নাট্যম, একই রকম শুনতে লাগে। ভারতনাট্যম আর মোহিনী নাট্যম এই দুটো কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট গুলিয়ে ফেলে। তো মোহিনী নাট্যম এবং মোহিনী নাট্যমের পাশাপাশি আরেকটা ড্যান্স হলো কথাকলি। এই ড্যান্স ফর্ম দুটো এটা হয় কোথায়, এটা হয় কেরালাতে। তো কেরালার ড্যান্স ক্লাসিক্যাল ড্যান্স হলো মোহিনীনাট্যম এবং কথাকলি, আর ভারতনাট্যম হলো তামিলনাড়ু। আর যদি দেয় কত্থক, কত্থক হলো উত্তরপ্রদেশের ড্যান্স। আর কুচিপুড়ি, কুচিপুড়ি এটা হলো অন্ধ্রপ্রদেশের ড্যান্স। এই যে ড্যান্স ফর্মগুলো বলে দিলাম, এগুলো থেকে কিন্তু বহুবার কোশ্চেন তোমাদের দিয়েছে। এছাড়া এখন যে লেটেস্ট প্যাটার্নে কোশ্চেনগুলো আসে, সেই লেটেস্ট প্যাটার্নে রিসেন্ট যে ড্যান্সগুলো হচ্ছে সেই ড্যান্স থেকে কিন্তু তোমাদের লেটেস্ট প্যাটার্নে যে কোশ্চেন অ্যান্সার কোশ্চেন হচ্ছে, এসএসসি হোক বা পিএসসি হোক, সেখান থেকেই কিন্তু তোমাদের কোশ্চেন দিচ্ছে। তো যাই হোক, সেগুলো কিন্তু আমরা পরবর্তী যে ক্লাসগুলো শুরু করব, অর্থাৎ জিকে জিএস এর ফার্স্টের ক্লাস দুটো রেখেছি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কেমন এসে, যাতে করে একটা আইডিয়া চলে আসে যে তোমাদের ফুড এসআইতে কেমন ধরনের কোশ্চেন আসে। এই দুটো কমপ্লিট হওয়ার পর, অর্থাৎ আজকের ক্লাস কমপ্লিট হওয়ার পর নেক্সট ক্লাস থেকে তোমাদের যে জিকে জিএস এর ক্লাসগুলো চলবে, সেখানে কিন্তু বাকি যে টপিক মানে পুরো ফুড এসআই যে টপিক, সেই টপিকটা কিন্তু কমপ্লিট করানো হবে। এর পাশাপাশি ফুড এসআই এর জন্য আলাদা আলাদাভাবে জিকে ক্লাসও প্রোভাইড করা হবে। সমস্ত কিছু রুটিন তোমরা পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে। হোয়াটসঅ্যাপ গ্রুপ বলতে নিচে দেখো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বারে যদি কোনো নতুন ক্যান্ডিডেট এই ক্লাসটা করে থাকো, তারা আমাদেরকে ইনফর্ম করবে। তোমাদেরকে একটা লিঙ্ক প্রোভাইড করা হবে, সেই লিঙ্কটা ক্লিক করে নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ ব্যাচে তোমরা অ্যাড হয়ে যাবে। সেখানে কিন্তু সমস্ত রকম ইনফরমেশন দেওয়া হয়, কখন কোন ক্লাস চলবে বা রুটিন, সমস্ত কিছু সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করা হয়। এছাড়া ফুড এসআইয়ের পাশাপাশি আদার্স অন্যান্য এক্সাম, যেমন পিএসসি এর আছে, তোমরা জানো পিএসসি এর কি কি, পিএসসি এর মিসলেনিয়াস আছে, এছাড়া আছে ক্লার্কশিপ যার ফর্ম ফিল আপ এখন চলছে, এছাড়া পুলিশের এক্সাম, পুলিশের সমস্ত এক্সামের জন্য, এছাড়া এসএসসি যে এক্সামগুলো কন্ডাক্ট করে, যেমন তার মধ্যে জিডি কনস্টেবল আছে, সিজিএল, সিএসএসএল, এমটিএস, সিপিও, দিল্লি পুলিশের এসআই কনস্টেবল, প্রতিটা এক্সামের জন্য সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এই চ্যানেলে ক্লাসগুলো চলছে, এই চ্যানেলেই কিন্তু প্রিপারেশন দেওয়া হয়। তার জন্য কি করতে হবে, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের অ্যাডমিশন নিতে হবে। মাথায় রাখবে, অ্যাডমিশন নেওয়ার জন্য কোনো রকম ফিস লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে অ্যাডমিশন নিতে পারবে এবং ক্লাসগুলোও কিন্তু সম্পূর্ণ ফ্রিতে সিলেবাস ওয়াইজ ক্লাসগুলো চলছে। তো যাই হোক, চলে আসো পরের কোশ্চেনে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হলো একটা কি? তো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অনলাইনের ফরম্যাটেই মাথায় রাখো, এটা হলো একটা মানবাধিকার গ্রুপ। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার। বিশ্ব ব্যাংকের এখানে প্রসঙ্গ যেহেতু এখানে আছে, মানে অপশন ডিতে আছে, তো এখান থেকে বিশ্ব ব্যাংকের ওপরে কিছু ফ্যাক্ট তোমাদের রিলেট করিয়ে দিই। বিশ্ব ব্যাংকে ইংলিশে বলা হয় ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংকের স্থাপন কবে হয়? ইস্টাবলিশ হয় 1944 সালে। এর হেডকোয়ার্টার কোথায়? ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার অবভিয়াসলি আমেরিকাতে অবস্থিত। আমেরিকার কোথায়? আমেরিকার ওয়াশিংটন, আমেরিকার ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বিশ্ব ব্যাংকের হেডকোয়ার্টার। বিশ্ব ব্যাংক থেকে যে কোশ্চেনটা তোমাদের দেবে, বিশ্ব ব্যাংকের এখন যে চিফ ইকোনমিস্ট, চিফ ইকোনমিস্টের নাম কি? তো তার নাম হলো ইন্দারমিত গিল। আর এখান থেকে এই ফ্যাক্টগুলো মাথায় রাখবে। এছাড়া তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস যখন চলবে, সেখানে কিন্তু আরো ডিটেলসে এখানে ডিসকাস করা হবে। আচ্ছা, এখান থেকে আরো দুটো জিনিস বলে দিই। এটা বললাম কি, চিফ ইকোনমিস্ট। বিশ্ব ব্যাংকের যদি দেয় প্রেসিডেন্ট, বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট কে? তো বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট সম্প্রতি চেঞ্জ হয়েছে এবং তিনি ভারতীয় বংশোদ্ভূত, তার নাম হলো অজয় বাঙ্গা। আর এখান থেকে আরেকটা কোশ্চেন দিতে পারে, বিশ্ব ব্যাংকের এমডি অ্যান্ড সিএফও কে? তো বিশ্ব ব্যাংকের মানে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, তো ইনিও কিন্তু ভারতীয় বংশোদ্ভূত, তো এনার নামটাও মাথায় রাখতে হবে।
আনসুলা আনসুলা কান্ত, আনসুলা কান্ত। তাহলে কি বললাম, প্রেসিডেন্ট হলেন অজয় বাঙ্গা, এমডি সিএফও মানে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার হলেন আনসুলা কান্ত, আর চিফ ইকোনমিস্ট হলেন ইন্দার মিথ গিল। তিনটে নামই কিন্তু মাথায় রাখতে হবে। পরের কোশ্চেন দেখো যেটা দিয়েছে, ট্রোপোস্ফিয়ারের বায়ুমণ্ডলের উষ্ণতম অংশ কারণ, মানে ট্রোপোস্ফিয়ারের বায়ুমণ্ডলটা উষ্ণতম কেন? এটা সূর্যের নিকটতম, এতে আধানযুক্ত কণা আছে, এটি পৃথিবী পৃষ্ঠের দ্বারা উত্তপ্ত হয় না, এর মধ্যে তাপ উৎপাদন হয়। তো এর অ্যান্সার হবে এটি পৃথিবী পৃষ্ঠ দ্বারা উত্তপ্ত হয়। অপশন সি কারেক্ট অ্যান্সার। বায়ুমণ্ডলের এই স্তরে অর্থাৎ ট্রোপোস্ফিয়ারের এই স্তরে 90% ধূলিকণা থাকে, জলীয় বাষ্প থাকে, থাকে মেঘ, কুয়াশা ইত্যাদি থাকার ফলে যে সূর্যের কিরণটা ভূপৃষ্ঠে এসে পড়ছে সেই কিরণটা কিন্তু ফিরে যেতে পারে না, ফলে এই স্তরটা কিন্তু গরম থাকে অর্থাৎ উষ্ণতম থাকে। তো অ্যান্সার কি হবে, এটা পৃথিবী পৃষ্ঠ দ্বারা উত্তপ্ত হয়। পরের কোশ্চেন দেখো দিয়েছে, প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক কোনটা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এখান থেকে দুটো কোশ্চেন বলে দেবো, দুটো কোশ্চেনই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভুল করবে। এখান থেকে কি ভুল করবে, এখানে যে কোশ্চেনটা দিয়েছে তার অ্যান্সার হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পিএনবি। সম্পূর্ণ ভারতীয় ব্যাংক কোনটা, সেটা হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ছাড়া এখান থেকে কোশ্চেন যেটা দেবে, আচ্ছা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ফ্যাক্ট একটুখানি আলোচনা করে দিই। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এর ইস্টাবলিশ হয় কবে, 1894 সালে। কে ইস্টাবলিশ করেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে? লালা লাজপত রায়। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বর্তমান যিনি হেড আছেন তার নাম হলো আতুল কুমার গোয়েল, আতুল কুমার গোয়েল। তো এই তিনটে ফ্যাক্ট পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে মাথায় রাখবে। এছাড়া এখানে কোশ্চেন দেবে তোমাদের, ভারতের প্রতিষ্ঠিত প্রথম ব্যাংক কোনটা? মনে হবে কোশ্চেনটা এই এখানে যেমন কোশ্চেনটা দেওয়া আছে 32 দাগে, সেম কোশ্চেনের মতো মনে হবে। তো কোশ্চেনটা দেখো আমি এখানে লিখছি, ভারতে প্রতিষ্ঠিত, কোশ্চেন, ভারতের প্রতিষ্ঠিত প্রথম ব্যাংক, প্রথম ব্যাংক কোনটি? কোশ্চেন অ্যান্সার কি হবে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক মারবে অ্যান্সার হয়ে যাবে ভুল। কেন ভুল হয়ে যাবে বলছি, কারণ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কি ছিল, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ছিল সম্পূর্ণ ভারতীয়দের দ্বারা প্রতিষ্ঠিত, মানে একজন ইন্ডিয়ানের দ্বারা প্রতিষ্ঠিত প্রথম ব্যাংক। যদি কোশ্চেনটা দেয় তখন অ্যান্সার হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। আর যদি কোশ্চেন দেয় ভারতে প্রতিষ্ঠিত প্রথম ব্যাংক, কারণ এই ব্যাংকটা কবে প্রতিষ্ঠা হয়েছিল, এই ব্যাংকটা প্রতিষ্ঠা হয়েছিল 1770 সালে। তাহলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কবে প্রতিষ্ঠা হয়, এক্ষুনি বললাম দেখো 1894 সালে। তাহলে আগে হলো এই ব্যাংকটা, এই ব্যাংকের নাম কি, এই ব্যাংকের নাম হলো ব্যাংক অফ হিন্দুস্তান, ব্যাংক অফ হিন্দুস্তান। তাহলে কোশ্চেন যদি দেয় ভারতে প্রতিষ্ঠিত প্রথম ব্যাংক কোনটা, তখন অ্যান্সার হবে ব্যাংক অফ হিন্দুস্তান। কোশ্চেন যদি দেয় ভারতীয়দের দ্বারা প্রতিষ্ঠিত ভারতের প্রথম ব্যাংক, তখন অ্যান্সার হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পিএনবি। কে প্রতিষ্ঠা করে, লালা লাজপত রায় প্রতিষ্ঠা করে। এখানে অপশন সিতে আছে দেখো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার উপরে কিছু ফ্যাক্ট তোমাদের এখান থেকে ডিসকাস করে দিই। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সবার আগে, মানে অনেকদিন আগের কথা বলছি, সবার আগে তিনটে ব্যাংক ছিল। কি কি ছিল, ব্যাংক অফ ক্যালকাটা, ব্যাংক অফ মাদ্রাস অ্যান্ড ব্যাংক অফ বোম্বে। এই তিনটে ব্যাংক একসাথে মার্জ হয়। কবে মার্জ হয়, 1921 সালে মার্জ হয়ে এই তিনটে ব্যাংকের একসাথে নাম হয় কি, ইম্পেরিয়াল ব্যাংক। এই ইম্পেরিয়াল ব্যাংক 1955 সাল, কবে, 1955 সাল এসে এটা রাষ্ট্রীয়করণ হয় অর্থাৎ ন্যাশনালাইজ হয়ে এর নতুন নাম হয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ এসবিআই। এর কিন্তু নতুন নামকরণ হয়। তাই কোশ্চেন দিয়েছিল তোমাদের একটা পুলিশের এক্সামে যে এসবিআই এর আগে নাম কি ছিল, তো অ্যান্সার হবে ইম্পেরিয়াল ব্যাংক। কোশ্চেন যদি দেয় ইম্পেরিয়াল ব্যাংক কোন কোন ব্যাংক দ্বারা ইম্পেরিয়াল ব্যাংকের গঠন
হয়েছে, বা কোশ্চেন এইভাবে দিতে পারে এর মধ্যে কোন ব্যাংকের দ্বারা ইম্পেরিয়াল ব্যাংক গঠন হয়নি বলে 4টে অপশন দেবে। তার মধ্যে একটাতে ক্যালকাটা থাকবে, মাদ্রাজ থাকবে, বোম্বে থাকবে, আর একটা অন্য কোনো ব্যাংক দিয়ে দেবে। তো অপশন কিন্তু সেইটা হবে। তো ইম্পেরিয়াল ব্যাংকের প্রতিষ্ঠা হয় কবে? 1921 সালে। এবং ইম্পেরিয়াল ব্যাংক থেকে 1955 সালে রাষ্ট্রীয়করণ হয়ে স্টেট ব্যাংকের প্রতিষ্ঠা হয়। স্টেট ব্যাংকের প্রসঙ্গ যেহেতু আসলো, এখান থেকে মাথায় রাখবে স্টেট ব্যাংকের এখন বর্তমান যিনি চেয়ারম্যান তার নাম কি, কোশ্চেন কিন্তু দিয়েছিল। এনার নাম হলো দীনেশ কুমার খাড়া। দীনেশ কুমার খাড়া। চলে আসো পরের কোশ্চেন। ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গানটা গাওয়া হয়েছিল কত সালে? তো প্রথমবার বন্দে মাতরম গান গাওয়া হয়েছিল 1896 সালে। কোন অধিবেশনে গাওয়া হয়েছিল? মাথায় রাখবে কলকাতার অধিবেশনে গাওয়া হয়েছিল। এখান থেকে দুটো কোশ্চেন বলে দিচ্ছি। কোশ্চেন দেয় জাতীয় কংগ্রেসে প্রথমবার বন্দে মাতরম গান গাওয়া হয়েছিল কোন অধিবেশনে, যেটা কোশ্চেন তোমাদের 2019-এ এসেছিল। এছাড়া এখান থেকে আরেকটা কোশ্চেন দেয় যে আমাদের যে ন্যাশনাল অ্যানথেম জনগণ মন, এটা গাওয়া হয়েছিল কোন অধিবেশনে? তো সেটাও কিন্তু গাওয়া হয়েছিল কলকাতা অধিবেশনে। তো জনগণ মন এবং বন্দে মাতরম দুটোই কিন্তু কলকাতা অধিবেশনে গাওয়া হয়েছিল। তো 1896 সালে এই কলকাতা সেশন যখন চলছিল, এই কলকাতা সেশনের সভাপতিত্ব কে করেন? মাথায় রাখবে রাহিমতুল্লাহ সায়ানি। রাহিমতুল্লাহ সায়ানি, তিনি কিন্তু জাতীয় কংগ্রেসের তখন প্রেসিডেন্ট ছিলেন। এখানে কংগ্রেসের প্রসঙ্গ যেহেতু এসছে, কংগ্রেস থেকে কিছু ফ্যাক্ট রিলেট করে দিই। কংগ্রেসের প্রতিষ্ঠা কবে হয়? প্রতিষ্ঠা হয় 1885 সালে। কে প্রতিষ্ঠা করেন? অ্যালান অক্টাভিয়ান হিউম প্রতিষ্ঠা করেন। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন 1885 সালেই হয়। প্রথম অধিবেশন কোথায় আয়োজন হওয়ার কথা ছিল? পুনেতে আয়োজন হওয়ার কথা ছিল। কারণ কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এখন ডেপথ থেকে কোশ্চেন হচ্ছে, সেই কারণে কিন্তু ডিসকাস করে দিলাম। পুনেতে হওয়ার কথা ছিল, কিন্তু পুনেতে কোনো একটা রোগ ছড়িয়ে যাওয়ার জন্য, সম্ভবত প্লেগ, আমার ঠিক এখন খেয়াল আসছে না, তো যাই হোক, প্লেগ ছড়িয়ে যাওয়ার জন্য পুনেতে ক্যান্সেল করা হয়েছিল, এবং ক্যান্সেল করে সেটা হয়েছিল কোথায়? সেটা হয়েছিল বোম্বাইতে। তাই কোশ্চেন যদি দেয় যে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল, অ্যান্সার হবে বোম্বাই। কোথায় হওয়ার কথা ছিল? হওয়ার কথা ছিল কিন্তু পুনেতে। এই প্রথম অধিবেশনের সভাপতি কে হয়েছিলেন? সভাপতি হয়েছিলেন উমেশ চন্দ্র ডব্লিউ.সি. ব্যানার্জি। উমেশ চন্দ্র ব্যানার্জি ছিলেন প্রথম যে সভা হয়েছিল জাতীয় কংগ্রেসের প্রথম সভার সভাপতি। এখান থেকে কোশ্চেন দেবে জাতীয় কংগ্রেসের প্রথম ফার্স্ট মুসলিম সভাপতি কে হয়েছিলেন? তো জাতীয় কংগ্রেসের ফার্স্ট মুসলিম সভাপতি হয়েছিলেন, তিনি কিন্তু থার্ড অধিবেশনে, 3য় নম্বর অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। তার নাম হলো বদরুদ্দিন তায়েবজি। বদরুদ্দিন তায়েবজি। এখান থেকে কোশ্চেন দেবে জাতীয় কংগ্রেসের প্রথম ফার্স্ট মহিলা সভাপতি কে হয়েছেন? তো জাতীয় কংগ্রেসের ফার্স্ট মহিলা সভাপতি হয়েছেন অ্যানি বেসান্ট। অ্যানি বেসান্ট কবে হয়েছিলেন? অ্যানি বেসান্ট হয়েছিলেন 1917 সালে। এবং ইনি কোন অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন? ইনি ক্যালকাটা অধিবেশনের, অর্থাৎ কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। কিন্তু এই অ্যানি বেসান্ট ছিলেন আয়ারল্যান্ডের বাসিন্দা। পরে তিনি ভারতের নাগরিক হয়েছেন, কিন্তু তিনি ছিলেন আয়ারল্যান্ডের বাসিন্দা। তাই এখান থেকে কোশ্চেন দেয় যে প্রথম ভারতীয় মহিলা জাতীয় কংগ্রেসের সভাপতি কে হয়েছিলেন? প্রথম, কি বললাম, প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে হয়েছিলেন? তো তার নাম মাথায় রাখবে, তার নাম হলো সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু কত সালে? 1925 সালে তিনি সভাপতিত্ব করেছিলেন। কোথার অধিবেশন থেকে? কানপুরের অধিবেশন থেকে তিনি সভাপতিত্ব করেছিলেন। এখানে এতটা ডিসকাস করে দিলাম কংগ্রেসের। তো এখান থেকে আরো কিছু ফ্যাক্ট ডিসকাস করে দিই, যেটা তোমাদের বহুবার এক্সামে দিয়েছে। এখান থেকে একটা কোশ্চেন দেয় যে মহাত্মা গান্ধী কোন অধিবেশন এবং কত সালে তিনি
সভাপতিত্ব করেছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের। তো মহাত্মা গান্ধী 1924 সালের, এটা কিন্তু ডাব্লিউবিসিএস এর এক্সামে দিয়েছিল, কিন্তু ডাব্লিউবিসিএস এর এক্সামে সালটা ভুল ছিল, 1925 দিয়েছিল। তো অ্যাকচুয়াল অ্যান্সার হবে 1924। তো 1924-এর বেলগ্রাম বা বেলগাঁও এই অধিবেশনে কে গান্ধীজি কিন্তু সভাপতিত্ব করেছিলেন। এখান থেকে আরেকটা কোশ্চেন দেয়, সুভাষচন্দ্র বোস কোন অধিবেশনে সর্বপ্রথম সভাপতিত্ব করেছিলেন? তো মাথায় রাখবে 1938 সালে এবং 1939 সালে, পরপর দুবার কিন্তু তিনি প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছিলেন। তো 1938 সালে তিনি প্রথম সভাপতিত্ব করেছিলেন মানে কোন অধিবেশন থেকে? হরিপুরি বা হরিপুরা থেকে। আর কোশ্চেন যদি দেয় তিনি লাস্ট কোথা থেকে জিতেছিলেন, সেখানে কিন্তু সভাপতিত্ব করেননি, কারণ গান্ধীজির চাপে তিনি প্রেসিডেন্ট পদ জিতে তারপরে কিন্তু ইস্তফা দিয়েছিলেন। তো লাস্ট তিনি ত্রিপুরি থেকে দাঁড়িয়েছিলেন এবং সেখানেও কিন্তু তিনি জিতে প্রেসিডেন্ট হয়েছিলেন। তো মাথায় রাখবে ত্রিপুরি বর্তমান রাজ্যের ত্রিপুরা না, ত্রিপুরি যে জায়গাটা এটা কিন্তু বর্তমানে মধ্যপ্রদেশের মধ্যে একটা পড়ে, মধ্যপ্রদেশের মধ্যে একটা জায়গা। এখানে যেহেতু এতটাই ফ্যাক্ট ডিসকাস করলাম, এখানে আরেকটা কোশ্চেন যেটা তোমাদের ডাব্লিউবিসিএস 2023-এর এক্সামে দিয়েছিল, কালারটা এখান থেকে আমি একটুখানি চেঞ্জ করে নিই। কি দিয়েছিল যে টানা 6 বছর ধরে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতিত্ব কে করেছেন, বা টানা 6 বার ধরে কে সভাপতিত্ব হয়েছেন? তো মাথায় রাখবে আবুল কালাম আজাদ টানা 6 বছর ধরে, অর্থাৎ 1940 থেকে 1946 সাল পর্যন্ত তিনি কিন্তু জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছেন। আর এখান থেকে আরেকটা কোশ্চেন দেয়, এখানে জায়গা নেই তবু আমি এখানে লেফট হ্যান্ড সাইডে লিখছি যে ভারতের স্বাধীনতার সময় কে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন? এটাও মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, মাথায় রাখবে জে বি কৃপালানি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন কখন? যখন ভারত স্বাধীন হয়েছিল, অর্থাৎ 1947 সালে। আর বর্তমান কংগ্রেসের সভাপতিকে মাথায় রাখবে মল্লিকার্জুন খার্গে হলেন বর্তমান কংগ্রেসের সভাপতি। তো দেখো একটা কোশ্চেনের মধ্যে কতগুলো কোশ্চেন তোমাদের এখানে কভার হয়ে গেল। এই কোশ্চেনটা থেকে প্রায় এর মধ্যে 20টা থেকে 25টা কোশ্চেন কভার হয়ে গেছে এই 33 নাম্বার কোশ্চেন থেকে। তাই ভেবো না যে তোমাদের শুধুমাত্র 25টা করে কোশ্চেন করানো হচ্ছে, এর পরবর্তীতে যে ক্লাসগুলো থাকবে সেখানেও কিন্তু 20টা বা 25টা করে ক্লাস তোমাদের থাকবে, মানে কোশ্চেন থাকবে, কিন্তু তার মধ্যে অনেক ফ্যাক্ট ডিসকাস করা হবে প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে। সেই কারণে তোমরা একটা মোটামুটি আইডিয়া নিতে পারো যে একটা সেশন যদি দেখো কমপক্ষে 100 থেকে 150টা কোশ্চেন কিন্তু তার মধ্যে তোমাদের কভার করানো হচ্ছে। তো যাই হোক, চলে আসো পরের কোশ্চেন কি? ভারতের নাগরিক নন এমন কে প্রথম ভারত রত্ন পেয়েছেন? তো ভারতের নাগরিক নন, ভারত রত্ন পেয়েছেন নেলসন ম্যান্ডেলা, ইনিও কিন্তু ভারত রত্ন পেয়েছেন। এবং এর পাশাপাশি খান আব্দুল গাফফার খান, ইনিও কিন্তু ভারতীয় নন, ইনিও কিন্তু ভারত রত্ন অ্যাওয়ার্ডটা পেয়েছেন। তো খান আব্দুল গফফর খান ইনি পাকিস্তানের বাসিন্দা, নেলসন ম্যান্ডেলা ইনি হলেন সাউথ আফ্রিকার ইনি প্রেসিডেন্ট ছিলেন, সাউথ আফ্রিকার বাসিন্দা। তো এরা দুজনেই কিন্তু ভারতীয় নন, এনারা ভারত রত্ন পেয়েছেন। কোশ্চেন দিয়েছে যে প্রথম ভারত রত্ন কে পেয়েছেন ভারতীয় নন হিসেবে, মানে নন ইন্ডিয়ান হিসেবে? তো মাথায় রাখবে খান আব্দুল গফফর খান 1987 সালে ভারতরত্ন পেয়েছেন, আর নেলসন ম্যান্ডেলা পেয়েছেন 1990 সালে। তাই প্রথম যখন যখন জিজ্ঞাসা করবে, অ্যান্সার হবে খান আব্দুল গফফর খান। খান আব্দুল গফফর খান থেকে আরেকটা ফ্যাক্ট মাথায় রাখবে, খান আব্দুল গফফর খানকে সীমান্ত গান্ধী কি বলা হয়? সীমান্ত গান্ধী বলা হয়। ইংলিশে একে ফ্রন্টিয়ার গান্ধী বলা হয়। আর নেলসন ম্যান্ডেলাকেও গান্ধীর সাথে রিলেট করে কি বলা হয়? বলা হয় গান্ধী অফ সাউথ আফ্রিকা। এখানে শর্টে লিখলাম সাউথ আফ্রিকা, এটা একটুখানি তোমরা খাতায় নোট ডাউন করে নেবে। যে এক্সট্রা ফ্যাক্টগুলো লেখানো হচ্ছে প্রত্যেককে বলছি অবশ্যই কিন্তু খাতায় নোট ডাউন করে নেবে। এখানে যেহেতু ভারত রত্নের প্রসঙ্গ আসলো, ভারত রত্ন,
তো ভারতরত্ন থেকে কিছু ফ্যাক্ট তোমাদের ডিসকাস করাচ্ছি। ভারতরত্ন যে অ্যাওয়ার্ডটা দেওয়া হয় সেটা দেখবে একটা পাতার উপরে, পাতা ধরনের, তার উপরে কিন্তু কিছু জিনিস লেখা থাকে। তো যাই হোক, এই যে পাতাটা, এটা কিসের পাতা? এটা হলো পিপল গাছের পাতা, পিপল ট্রি, পিপল লিফ, পিপল পাতা। এবং এতে যে লেখাটা হয় সেটা কোন ভাষায়? দেবনাগরী ভাষায় কিন্তু এতে লেখা হয়। এখান থেকে কোশ্চেন দেবে, ভারতরত্ন অ্যাওয়ার্ড প্রথম কোন সাল থেকে দেওয়া হয়েছে? তো ভারতরত্ন অ্যাওয়ার্ড এটা দেওয়া শুরু হয় 1954 সাল থেকে। এবং প্রথম অ্যাওয়ার্ডই কে? এবং প্রথম অ্যাওয়ার্ডই মাথায় রাখবে, ভারতরত্নের চক্রবর্তী রাজা গোপালাচারী। কে? চক্রবর্তী রাজা গোপালাচারী। ভারতরত্ন তিনজন পেয়েছিল ফার্স্ট যেবার দেওয়া হয়েছিল, অর্থাৎ 1954 সালে। এক ছিল চক্রবর্তী রাজা গোপালাচারী, আর একজন ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন। সর্বপল্লী রাধাকৃষ্ণন। আরেকজন ছিলেন কে? আরেকজন ছিলেন সিভি রামান। সিভি রামান। এরা তিনজনই কিন্তু প্রথমবার ভারতরত্ন পেয়েছেন। এখান থেকে আরো দুটো কোশ্চেন মাথায় রাখতে হবে, যেটা এক্সামে দিয়েছিল। যেহেতু লতা মঙ্গেশকর ইনি রিসেন্ট মারা গিয়েছেন, তো এখান থেকে একটা কোশ্চেন দিয়েছিল যে লতা মঙ্গেশকর ইনি কত সালে, লতা মঙ্গেশকর ইনি কত সালে ভারতরত্ন পেয়েছেন? তো ইনি পেয়েছেন 2001 সালে। আর এখান থেকে আরেকটা কোশ্চেন তোমাদের দেবে, 2001 সালে আরেকজন কিন্তু ভারতরত্ন পেয়েছেন। তার নাম কি? তার নাম হলো বিসমিল্লাহ বিসমিল্লাহ খান। বিসমিল্লাহ খান থেকে ভারতরত্নের ওপরে কোশ্চেন না দিলেও এখান থেকে কোশ্চেন দেবে, বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত? তো মাথায় রাখবে, বিসমিল্লাহ খান সানাইয়ের সাথে সম্পর্কিত। তিনি কিন্তু একজন সানাই বাদক, তিনি সানাইয়ের সাথে সম্পর্কিত। এখান থেকে আরো যে কোশ্চেন আসতে পারে, রিসেন্ট কোশ্চেন, যে লাস্ট যে ভারতরত্ন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, সেই ভারতরত্ন অ্যাওয়ার্ড কোথায় দেওয়া হয়েছে? তো আমি এখানে উপরের দিকে লিখছি তিনজনের নাম। এখান থেকে প্রণব মুখার্জি, শর্টে লিখছি প্রণব পি মুখার্জি, প্রণব মুখার্জি, এনাকে দেওয়া হয়েছে। ভূপেন হাজারিকা, বি হাজারিকা, ফুল নাম কিন্তু তোমরা খাতায় লিখে রাখবে, ভূপেন হাজারিকা। আরেকজন হলেন নানাজি দেশমুখ, নানাজি দেশমুখ। এই তিনজনকে লাস্ট বার কবে? 2019 সালে। এরপরে কিন্তু আর ভারতরত্ন অ্যাওয়ার্ড দেওয়া হয়নি। প্রণব মুখার্জি থেকে মাথায় রাখবে, এখান থেকে একটা কোশ্চেন দেয়, প্রণব মুখার্জি ভারতের একমাত্র প্রেসিডেন্ট যিনি তিনটে পদে এর আগে তিনি কিন্তু নিযুক্ত ছিলেন। একটা হলো ফাইন্যান্স, তিনি ফাইন্যান্স মিনিস্টার ছিলেন। তিনি ছিলেন ডিফেন্স মিনিস্টার আগে, এবং তিনি বিদেশ মন্ত্রী, অর্থাৎ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, বিদেশ মন্ত্রীও ছিলেন। তো ভারতের একমাত্র প্রেসিডেন্ট যিনি ফাইন্যান্স মিনিস্টার, ডিফেন্স মিনিস্টার এবং বিদেশ মন্ত্রী ছিলেন, তিনি কে? অ্যান্সার হবে প্রণব মুখার্জি। চলে আসো পরের কোশ্চেন, কারা প্রথম ভারতে স্বর্ণ মুদ্রার প্রচলন করে? তো ভারতে প্রথম স্বর্ণ মুদ্রার প্রচলন করেছিল ইন্দো গ্রিকরা। অপশন ডি এর কিন্তু সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন যেটা দিয়েছিল, বিখ্যাত সাঁচির স্তূপ, এটা কে নির্মাণ করেন? ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখতেই পাচ্ছ 2019-এর এক্সামে দিয়েছে। তো অ্যান্সার হবে অশোক এই সাঁচির স্তূপটা নির্মাণ করেছিল। পরে যে কোশ্চেনটা দিয়েছিল, কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা তোমাদের ফুড এসআই এর পাশাপাশি এসএসসি এর এক্সামে কিন্তু কোশ্চেনটা দিয়েছিল, যে গ্রামীণ এবং শহর এলাকার জন্য পরিকল্পনা কমিশনের দ্বারা নির্ধারিত সর্বনিম্ন প্রয়োজনীয় ক্যালোরি যথাক্রমে কত? যথাক্রমে বলতে গ্রামীণ ক্ষেত্রে 2400 এবং শহরি ক্ষেত্রে কত? 2100। তো অপশন এ তে যেটা আছে এটা কিন্তু সঠিক অ্যান্সার। এখান থেকে যদি কোশ্চেনটা দিত যে অ্যাভারেজ প্রতিটা মানুষের প্রতিদিন কত ক্যালোরি প্রয়োজন হয়, তো মাথায় রাখবে 2250 কিলো ক্যালোরি পার ডে কিন্তু প্রয়োজন হয় প্রত্যেকটা মানুষের তার স্বাভাবিক জীবন ধারণ করার জন্য।
পরের কোশ্চেন যেটা এসেছিল, মাই লাইফ এই আত্মজীবনীটা কার লেখা? ইম্পর্টেন্ট কোশ্চেন। মাই লাইফ এই যে আত্মজীবনী এটা লিখেছেন বিল ক্লিন্টন, ইনি আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন। এখানে বাকি অপশনগুলো যদি আমরা তাদের ফেমাস বুকের সাথে রিলেট করাই, এপিজে আব্দুল কালাম থেকে দুটো বইয়ের নাম মাথায় রাখবে, কারণ দুটো বই বহুবার এক্সামে দিয়েছে। একটা হলো উইংস অফ ফায়ার, আর একটা হলো ইগনাইটেড মাইন্ডস। রাজেন্দ্র প্রসাদের ফেমাস বই হলো আমার কথা, আমার কথা। আর হিলারি ক্লিন্টন ছিলেন বিল ক্লিন্টনের ওয়াইফ, এনারও লেখা একটা ফেমাস বই, যেহেতু ইনি একজন রাষ্ট্রপতির ওয়াইফ সেই কারণে কিন্তু এনার বইটাও কিন্তু ফেমাস হয়েছিল এবং এক্সামেও দিয়েছিল। এনার একটা বই হলো হোয়াট হ্যাপেন্ড, হোয়াট হ্যাপেন্ড। তো এখান থেকে এই যে ফ্যাক্টগুলো তোমাদের লেখানো হচ্ছে এগুলো কিন্তু খাতায় অবশ্যই নোট ডাউন করবে। আর তোমরা কোশ্চেন অ্যান্সার যেগুলো মানে শুধুমাত্র প্রিন্টেড কোশ্চেন অ্যান্সার যেগুলো, সেগুলো পিডিএফ আকারে এই যে টেলিগ্রাম লিঙ্কটা দেখতে পাচ্ছ @theLearningExpertSD, এই টেলিগ্রাম লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারবে। টেলিগ্রাম লিঙ্কটা তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে ক্লিক করে টেলিগ্রামে জয়েন হয়ে যাও এবং সেখান থেকে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা ডাউনলোড করতে পারবে। পরের কোশ্চেন যেটা দিয়েছিল, সব থেকে নমনীয় ধাতু কোনটি? তো সব থেকে নমনীয় ধাতু হলো সোনা, অপশন বি কারেক্ট অ্যান্সার। যদি এখানে কোশ্চেনটা দিত যে সব থেকে ইলেকট্রিসিটি বহনের জন্য বেস্ট কন্ডাক্টর কোনটা, তো অ্যান্সার হবে কি রূপো। তাহলে রূপো কি বললাম, বেস্ট কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, বেস্ট কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। পরের কোশ্চেন দিয়েছিল দেখো, মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন? ইম্পর্টেন্ট কোশ্চেন, এখান থেকে অনেকগুলো ফ্যাক্ট তোমাদের রিলেট করাবো। তার আগে দেখো, মাউন্ট এভারেস্টের হাইট কত? 8,848 মিটার। এটা আগে ছিল, এখন বেড়েছে, কত বেড়েছে? 0.86। তো এখন এক্সাক্ট মাথায় রাখবে 8,848.86 মিটার, এটা হলো মাউন্ট এভারেস্টের হাইট। পৃথিবীর সব থেকে উচ্চতম স্থান বা উচ্চতম পর্বত সেটা হবে মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্টের যে লোকেশন, সেই লোকেশনটা কোথায়? এটা নেপালে অবস্থিত। নেপালে এই মাউন্ট এভারেস্টকে কি নামে ডাকা হয়? নেপালে মাউন্ট এভারেস্টকে সাগর মাথা নামে ডাকা হয়। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভুল করে, মাউন্ট এভারেস্ট তারা ভাবে যে ভারতে অবস্থিত, ভারতে নয়, মাউন্ট এভারেস্ট অবস্থিত নেপালে, এবং নেপালের নাম কি? নাম হলো সাগর মাথা। তো কোশ্চেন দিয়েছে মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন? তো প্রথম ভারতীয় মহিলা ছিলেন বাচেন্দ্রী পাল, অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার। যদি এখান থেকে কোশ্চেন দিত মাউন্ট এভারেস্টে প্রথম কে ওঠে, প্রথম কে ওঠে, তো মাউন্ট এভারেস্টে প্রথম কিন্তু দুজন উঠেছিল, নাম মাথায় রাখবে এডমান্ড হিলারি, এডমান্ড হিলারি এবং তেনজিং নোরগে। এরা কবে উঠেছিল? এরা উঠেছিল 1953 সালে। সর্বপ্রথম মাউন্ট এভারেস্টে কে ওঠেন? এডমান্ড হিলারি এবং তেনজিং নোরগে। এরপর যদি কোশ্চেন দেয় প্রথম মহিলা কে উঠেছেন? প্রথম মহিলা হিসাবে কে মাউন্ট এভারেস্ট চড়েছিলেন? তো প্রথম মহিলা হিসাবে চড়েছিলেন জাপানের জুনকো তাবেই। 1975 সালে তিনি মাউন্ট এভারেস্ট চড়েছিলেন। আর কোশ্চেন যদি দেয় মাউন্ট এভারেস্টে চড়া প্রথম ভারতীয় মহিলা, তখন অ্যান্সার হবে কিন্তু বাচেন্দ্রী পাল। আর প্রথম মহিলা দিলে তখন অ্যান্সার হবে জুনকো তাবেই। ইনি কোন দেশের? ইনি হলেন জাপানের একজন মহিলা। এখানে বাকি অপশন যদি আমরা রিলেট করি, তো ফার্স্ট অপশনে আছে দেখো আরতি সাহা। তো আরতি সাহা থেকেও একটা কোশ্চেন তোমাদের দিতে পারে যে প্রথম মহিলা হিসাবে, ফার্স্ট ফিমেল হিসাবে কে ইংলিশ চ্যানেল পার করেছেন? তো প্রথম মহিলা যিনি ইংলিশ চ্যানেল পার করেছেন
তার নাম কি? প্রথম ভারতীয় মহিলা, এটাও মাথায় রাখবে, প্রথম ভারতীয় মহিলা। প্রথম ভারতীয় মহিলা হিসাবে যিনি ইংলিশ চ্যানেল পার করেছেন তার নাম কি? তার নাম হলো আরতি সাহা। আর যদি এখানে কোশ্চেন দেয় যে প্রথম কে ইংলিশ চ্যানেল পার করেন, তো প্রথম ইংলিশ চ্যানেল পার করেন তার নাম মাথায় রাখবে মিহির সেন। মিহির সেন একমাত্র ব্যক্তি যিনি 5টা যে মহাসাগর আছে 5টা মহাসাগরেই কিন্তু তিনি সাঁতার কেটেছেন, সুইমিং করেছেন। অপশন ডিতে আছে দেখো রীতা ফারিয়া। রীতা ফারিয়া থেকে মাথায় রাখবে যে ইনি প্রথম ভারতীয় হিসাবে মিস ওয়ার্ল্ড হয়েছেন। কি হয়েছেন? মিস ওয়ার্ল্ড হয়েছেন। কবে জিতেছিলেন খেতাব? 1966 সালে তিনি কিন্তু খেতাব জিতেছিলেন। এরপরে লাস্ট খুব সম্ভবত মানসী চিল্লার। লাস্ট ছিল 2000 সালে মনে হয় প্রিয়াঙ্কা চোপড়া, তারপরে রিসেন্ট হয়েছে 2017। তাহলে ফার্স্ট হলো ফার্স্ট ইন্ডিয়ান বলেছি, ফার্স্ট ইন্ডিয়ান হিসাবে রীতা ফারিয়া পাওয়েল, এর ফুল নাম হলো রীতা ফারিয়া পাওয়েল। ইনি মিস ওয়ার্ল্ড হয়েছেন 1966 সালে। আর লাস্ট 2017 সালে মানসী চিল্লার ইনি মিস ওয়ার্ল্ড হয়েছেন। পরের কোশ্চেন দেখো যেটা দিয়েছে, বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল কোনটা? এখানেও কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের কনফিউজিং হয়। এই বৃহত্তম আর দীর্ঘতম, এই দুটোর মধ্যে বৃহত্তমকে ইংলিশে কি বলা হয়? লার্জেস্ট। আর দীর্ঘতমকে বলা হয় লংগেস্ট। তাহলে এখানে কোশ্চেন দেবে যে বিশ্বের বৃহত্তম, কোশ্চেন যেটা দিয়েছে দেখো, বিশ্বের বৃহত্তম তৈরি মানুষের খাল কোনটা? অ্যান্সার হবে সুয়েজ খাল হলো বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল। যদি কোশ্চেনটা দিত যে মানুষের তৈরি সর্বপ্রথম পুরানো খাল বা সর্বপ্রথম খাল কোনটা বা সব থেকে দীর্ঘতম খাল কোনটা, তাহলে কি বললাম? একটা বললাম ওল্ডেস্ট মানে সব থেকে পুরানো। আবার যদি কোশ্চেন দিত যে সব থেকে লংগেস্ট, তো দুটোই কিন্তু একই অ্যান্সার হবে। সেটা হবে কি? সেটা হবে দ্য গ্র্যান্ড ক্যানেল। কোথায় অবস্থিত? এটা অবস্থিত চায়না অর্থাৎ চীনে অবস্থিত। তাহলে এখানে দেখো কোশ্চেনের মধ্যে পার্থক্য কি? কোশ্চেনে বলেছে দেখো বৃহত্তম মানুষের দ্বারা তৈরি, এটাও কিন্তু ম্যানমেড, এটাও মানুষের দ্বারা, এটাও ম্যানমেড খাল। তাহলে কোশ্চেন যদি দেয় বৃহত্তম অর্থাৎ লার্জেস্ট, তখন অ্যান্সার হবে লার্জেস্ট দিলে সুয়েজ খাল। যদি কোশ্চেন দেয় লংগেস্ট বা ওল্ডেস্ট, তখন অ্যান্সার হবে দ্য গ্র্যান্ড ক্যানেল। কোশ্চেনটা মাথায় রাখবে। এখান থেকে আরেকটা কোশ্চেন দেয় সুয়েজ ক্যানেল কোন দুটো সাগরকে কানেক্ট করেছে? তো সুয়েজ ক্যানেল যদি তোমরা ম্যাপ দেখো, তোমাদেরকে ম্যাপ দেখার কথা বহুবার বলেছি এর আগের যে ক্লাসগুলো নেওয়া হয়েছে, যারা এই চ্যানেল থেকে ক্লাসগুলো করো তারা প্রত্যেকেই জানো, যখনই তোমাদের ফাঁকা টাইম থাকবে হাতে, অবশ্যই মোবাইলে কিন্তু উল্টোপাল্টা কাজ না করে বা গেম না খেলে ম্যাপ দেখবে, ইন্ডিয়ার ম্যাপ দেখবে, তারপরে ওয়ার্ল্ডের ম্যাপ দেখবে। ওয়ার্ল্ডের ম্যাপে কোথায় কোন সমুদ্র, কোথায় কোন দেশ, বা ইন্ডিয়ান ম্যাপে কোথায় কোন পর্বত আছে, কোথায় কোন নদী আছে। এর ফলে কি হবে? তোমাদের কিন্তু হেল্প হবে যখন তোমাদের পড়াবো। যেমন এখানে বলছি সুয়েজ খাল ভূমধ্যসাগর এবং লোহিত সাগর, এই দুটো সাগরকে কানেক্ট করে। তো লোহিত সাগর কোথায়, ভূমধ্যসাগর কোথায়, এই জিনিসগুলো যদি তোমাদের সামনে ভিজুয়ালাইজ না হয়, যদি না তোমরা জানো, না যদি ম্যাপ দেখো, তাহলে কিন্তু মুখস্থ করতে হবে এবং মুখস্থ বিদ্যা বেশি দিন মনে থাকবে না। পরিষ্কার কথা, মুখস্থ বিদ্যা কিন্তু বেশি দিন মনে থাকে না। তাই বারবার বলছি তোমরা ম্যাপ দেখবে ফাঁকা টাইমে, তাহলে কি হবে? যখন পড়াবো সাথে সাথে রিলেট করতে পারবে। হ্যাঁ, অমুক জায়গায় ভূমধ্যসাগর আছে, এই জায়গায় লোহিত সাগর আছে, এখানে প্রশান্ত মহাসাগর আছে, আটলান্টিক মহাসাগর এখানে আছে, তারপরে লন্ডন এখানে, তারপর সুইডেন এখানে। এইভাবে কিন্তু তোমাদের জিনিসগুলো ধীরে ধীরে, একদিনে হবে না, ধীরে ধীরে বহুদিন দেখতে দেখতে কিন্তু জিনিসগুলো আয়ত্তে আসবে। তো যাই হোক, পরের কোশ্চেনে আসো। প্রথম লোকপাল বিল সংসদে উপস্থাপন কবে করা হয়েছিল? তো প্রথম লোকপাল বিল সংসদে উপস্থাপন হয়েছিল 1968-তে। লোকসভাতে পাশ হয় 1969-এ, কিন্তু এটা রাজ্যসভাতে পাশ হয়নি, রাজ্যসভাতে এটা কিন্তু পাশ হয়নি। তো অপশন এ এর সঠিক অ্যান্সার। এখানে কোশ্চেন দিয়েছিল যে কবে উপস্থাপন হয়, তো 1968-তে উপস্থাপন হয়। পরের কোশ্চেন যেটা দিয়েছিল দেখো, নিচের কোনটি হিমাচল প্রদেশের
লোকনৃত্য নয়। তো ধমন হলো হিমাচল প্রদেশের লোকনৃত্য, ছাপেলি, মাহাতু তিনটেই কিন্তু হিমাচল প্রদেশের লোকনৃত্য। লোকনৃত্য নয় সেটা হবে ধাকনি, এটা কিন্তু হিমাচল প্রদেশের লোকনৃত্য নয়, কারণ এটা হলো একটা গোয়ার লোকনৃত্য। পরের কোশ্চেন যেটা দিয়েছে, জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসাবে বিবেচিত? ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার এখানে থেকে এক্সামে কোশ্চেন দিয়েছে। তো জাতিসংঘের সাধারণ সংসদ, ইংরেজিতে যাকে বলা হয় জেনারেল অ্যাসেম্বলি, এটা কিন্তু বিশ্ব সংসদ হিসাবে পরিচিত। তো অপশান এ এর কিন্তু সঠিক অ্যান্সার। জাতিসংঘ প্রসঙ্গ যেহেতু আসলো, জাতিসংঘকে ইংলিশে কি বলা হয়? ইউনাইটেড নেশন, বা শর্টে বলা হয় কি? শর্টে বলা হয় ইউএন। তো এই ইউনাইটেড নেশন এর ইস্টাবলিশ কবে হয়? এক্সাক্ট ডেট মাথায় রাখতে বলেছিলাম, 24 অক্টোবর 1945 সালে এর ইস্টাবলিশ হয়। এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? হেডকোয়ার্টার অবস্থিত ক্যালিফোর্নিয়াতে। ক্যালিফোর্নিয়া আমেরিকাতে এর হেডকোয়ার্টার অবস্থিত। তো 24 অক্টোবরে এর যেহেতু স্থাপন হয়, সেই কারণে 24 অক্টোবর দিনটা ইউনাইটেড নেশন ডে অর্থাৎ ইউএন ডে হিসাবে কিন্তু পালন করা হয়। ইউনাইটেড নেশনের 6টা বিভাগ আছে। 6টা বিভাগ কি কি? এক্ষুনি বললাম, জেনারেল অ্যাসেম্বলি, আরেকটা সেকেন্ড ভাগ হলো ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল, আরেকটা ভাগ হলো ইউনাইটেড নেশন ইকোনমিক সোশ্যাল কাউন্সিল, আরেকটা ভাগ হলো ট্রাস্টিশিপ কাউন্সিল, পঞ্চম ভাগ হলো আইসিজে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এবং লাস্ট ভাগ হলো সেক্রেটারিয়েট। তাহলে ইউনাইটেড নেশনের কটা ভাগ? ইউনাইটেড নেশনের 6টা ভাগ। জেনারেল অ্যাসেম্বলি, ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল, ইউনাইটেড নেশন ইকোনমিক সোশ্যাল কাউন্সিল, ট্রাস্টিশিপ কাউন্সিল, আইসিজে এবং সেক্রেটারিয়েট। এর মধ্যে 5টা, কোন 5টা? দেখো এখানে আমি মার্কিং করে দিচ্ছি। জেনারেল অ্যাসেম্বলি, ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল, ইউনাইটেড নেশন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, ট্রাস্টিশিপ কাউন্সিল এবং সেক্রেটারিয়েট। এই 5টার হেডকোয়ার্টার অবস্থিত কোথায়? 5টার হেডকোয়ার্টার আমেরিকার ক্যালিফোর্নিয়াতে অবস্থিত। শুধুমাত্র আইসিজে অর্থাৎ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর হেডকোয়ার্টার অন্য জায়গায় অবস্থিত, অর্থাৎ অন্য দেশে অবস্থিত। কোথায় অবস্থিত? নেদারল্যান্ডসে অবস্থিত। নেদারল্যান্ডসের কোথায়? নেদারল্যান্ডসে দ্য হেগ। নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত। তাই কোশ্চেন দেয় যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তো মাথায় রাখবে দ্য হেগ, নেদারল্যান্ডে এর হেডকোয়ার্টার অবস্থিত। বাকিগুলোর হেডকোয়ার্টার আমেরিকাতে অবস্থিত। তো এখান থেকে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের ফ্যাক্টটা একটুখানি ডিসকাস করে দিই। ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের টোটাল মেম্বার কতজন হয়? 15 জন মেম্বার। এই 15 জন মেম্বার দুটো ভাগে বিভক্ত হয়, একটা জায়গায় থাকে 5 জন আর একটা জায়গায় থাকে 10 জন মেম্বার। এই 10 জন মেম্বার হয় অস্থায়ী মেম্বার, আর এই 5 জন মেম্বার হয় স্থায়ী মেম্বার। তো এই যে 10 জন অস্থায়ী মেম্বার হলো, এদের ভ্যালিডেশন থাকে 2 বছর করে, অর্থাৎ 2 বছর পর পর এই 10 জন মেম্বার কিন্তু চেঞ্জ হতে থাকে। কিন্তু এই 5 জন যে স্থায়ী মেম্বার, এরা কিন্তু চেঞ্জ হয় না। তো এই 5টা স্থায়ী মেম্বারের নাম কিন্তু মাথায় রাখতে হবে। কে কে? প্রথম মেম্বার হলো আমেরিকা, ইউএসএ। দ্বিতীয় হলো লন্ডন মানে ব্রিটেন, ইউকে, ইউনাইটেড কিংডম। তৃতীয় নাম্বার হলো ফ্রান্স। ফ্রান্স। চতুর্থ নাম্বার হলো রাশিয়া এবং পঞ্চম হলো চায়না। তো এই 5টা কান্ট্রি হলো পার্মানেন্ট মেম্বার অর্থাৎ স্থায়ী মেম্বার। তাই এই 5টা কান্ট্রির কাছে একটা স্পেশাল পাওয়ার থাকে, সেটা কি? সেটা হলো ভেটো পাওয়ার। তো এই ফ্যাক্টগুলো এখান থেকে অবশ্যই কিন্তু খাতায় নোট ডাউন করবে, এখান থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসবে। চলে আসো পরের কোশ্চেন। 2020 যে অলিম্পিক খেলা
অনুষ্ঠিত হবে সেটা কোথায়, যেহেতু 2019-এর কোশ্চেন ছিল, কারেন্ট ফ্যাক্টের উপরে কোশ্চেন, সেই কারণে অনুষ্ঠিত হবে কোথায় দেওয়া ছিল। তো 2020-তে অলিম্পিক অনুষ্ঠিত হয়নি, হওয়ার কথা ছিল, কোভিডের কারণে হয়নি, 1 বছর ডিলে করিয়ে তার পরের বছর কিন্তু অনুষ্ঠিত হয়েছে। তো 2020-র অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়েছে? অনুষ্ঠিত হয়েছে জাপানে। অপশান নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার। তো এখান থেকে কিছু ফ্যাক্ট রিলেট করিয়ে দিই। অলিম্পিক 2 প্রকার হয়, প্রত্যেকে জানো। একটা হয় সামার অলিম্পিক, আর একটা হয় শীতকালীন অর্থাৎ উইন্টার অলিম্পিক। আর প্যারা অলিম্পিক কি? প্যারা অলিম্পিক যেখানে সামার অলিম্পিক হবে সেখানে প্যারা অলিম্পিক, যেখানে উইন্টার হবে সেখানে কিন্তু প্যারা অলিম্পিক হবে। তো সামার অলিম্পিক লাস্ট যেটা হয়েছে সেটা কোথায় হয়েছে? 2020-তে। কোথায় হয়েছে? জাপান। জাপানের কোথায়? জাপানের টোকিও শহরে কিন্তু সামার অলিম্পিক হয়েছে। এর পরবর্তী সামার অলিম্পিক হবে এর ঠিক 4 বছর পর, অর্থাৎ 2024 সাল, মানে গত বছরই, মানে সামনে যে বছরটা আসতে চলেছে সেই বছরই হবে। তো এই বছর সামার অলিম্পিক কোথায় হবে? হবে সেটা প্যারিসে। প্যারিস কোথার রাজধানী? ফ্রান্সের রাজধানী। তো ফ্রান্সের প্যারিসে হবে 2024-এর সামার অলিম্পিক। লাস্ট যে উইন্টার অলিম্পিক সেটা হয়েছে কবে? 2022-এ, অর্থাৎ গত বছর হয়েছে। কোথায় হয়েছে? বেজিং। বেইজিং চায়নাতে হয়েছে লাস্ট উইন্টার অলিম্পিক। তাহলে উইন্টার অলিম্পিকও 4 বছর পরে হবে, অর্থাৎ 2026-এর উইন্টার অলিম্পিক কোথায় হবে? সেটা হবে মিলান শহর। কোথার মিলান শহর? ইটালির মিলান শহরে কিন্তু হবে লাস্ট, মানে 2026-এর উইন্টার অলিম্পিক। তো এই ফ্যাক্টগুলো কিন্তু মাথায় রাখবে, এখান থেকে কোশ্চেন কিন্তু অবশ্যই তোমাদের দেবে। পরের কোশ্চেনে আসো। মন্ত্রীদের নির্বাচন হতে পারে লোকসভা, রাজ্যসভা এবং আইনসভার বাইরে। তো এখানে তিনটেই হতে পারে, লোকসভা থেকেও হতে পারে, রাজ্যসভা থেকেও হতে পারে, আইনসভার বাইরে থেকেও হতে পারে। তো অপশান নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে আসো। কোন ধারাটা বা কোন আর্টিকেলটা ভারতের বাকি অংশ থেকে জম্মু কাশ্মীরকে আলাদা করে? তো জম্মু কাশ্মীরকে আলাদা করে 370 নম্বর ধারা। অপশান এ এর কিন্তু কারেক্ট অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেনে। একটি পালক, একটি কাঠের বল ও একটি ইস্পাতের বলের মধ্যে শূন্যস্থানে কোনটি সবচেয়ে দ্রুত পতিত হয়? কি বলেছে? শূন্যস্থানে। একটি কাঠের বল, একটি পালক, একটি ইস্পাতের বল, না, সবগুলো সমান দ্রুততায় পড়বে। তো এখানে অ্যান্সার হবে, যদি শূন্যস্থান হয় তাহলে সবগুলো কিন্তু সমান দ্রুততায় পড়বে। তো শূন্যস্থানে কোনো প্রকার বায়ু থাকবে না, সেই কারণে কাঠের বল, পালক এবং ইস্পাতের বল তিনটেই একই দ্রুততায় পড়বে। অপশন ডি এর কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, যেটা দিয়েছিল, নিচের কোন জোটটি বা কোন জোড়াটি ঠান্ডা রক্তের প্রাণীদের শ্রেণীভুক্ত? তো ঠান্ডা রক্তের শীতল রক্তের প্রাণীকে, এর মধ্যে কোন জোড়াটা? পাখি, বানর শীতল রক্তের প্রাণী না। সাপ শীতল রক্তের প্রাণী কিন্তু পাখি নয়, তো এটাও হবে না। ইঁদুর, গিরগিটি, এটাও হবে না। ব্যাং এবং সাপ এখানে অ্যান্সার হবে, যে ব্যাং এবং সাপ এই দুটোই কিন্তু ঠান্ডা রক্তের প্রাণী। অপশন সি এর কারেক্ট অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। সূর্যের শক্তি মুক্তির জন্য কোনটি দায়ী? কোশ্চেনটা ভালো কোশ্চেন, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভুল করে। আমি এখানে বাংলা ফরম্যাট রেখেছি। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভুল করবে কোথায়? এখানে ভুল করবে, কারণ কোশ্চেনে এই বাংলাটা দেবে না। ফিউশনের অর্থ কি আর ফিশনের অর্থ কি, এই বাংলাটা কিন্তু কোশ্চেনে থাকবে না। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এর মধ্যেই ভুল করবে, কারণ তারা পড়ে যাবে ফিশন বা ফিউশন, এবং এখানে গিয়ে গুলিয়ে যাবে যে সেটা কোনটা, মানে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে। তো মাথায় রাখবে, সূর্যের শক্তি মুক্তির জন্য যেটা দায়ী সেটা হলো ফিউশন বিক্রিয়া, অর্থাৎ সংযোজন বিক্রিয়া। অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার। আর সূর্যের শক্তি মুক্তির জন্য যেটা দায়ী নয় সেটা কি? সেটা হলো ফিশন বিক্রিয়া, কারণ ফিশন বিক্রিয়ায় বিভাজন হয়, পরমাণুর মধ্যে বিক্রিয়া হয়ে পরমাণু কিন্তু বিভাজিত হয়। আর ফিউশন বিক্রিয়ায় পরমাণুর কিন্তু সংযোজন হয়, অর্থাৎ দুটো পরমাণুর মধ্যে বিক্রিয়া হলে সেই পরমাণুর কিন্তু সংযোজন হয়। তো এটাই ঘটে কোথায়? সূর্যের মধ্যে, অর্থাৎ সূর্যের শক্তি মুক্তির জন্য কিন্তু এটা দায়ী। তো আশা করি এই যে 50টা কোশ্চেন তোমাদের করানো হলো প্রিভিয়াস ইয়ার 2019-এর ফুড এসআই এক্সাম থেকে, প্রত্যেকটা কোশ্চেন আশা করব ক্লিয়ার হয়েছে। ক্লাসটা ভালো লাগলে অবভিয়াসলি ক্লাসটাকে তোমরা লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা ফুড এসআই এক্সাম হোক বা আদার্স অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো ক্লাসটা ফার্স্টে
প্রিভিয়াস ইয়ার দিয়ে শুরু করার এটাই অর্থ, প্রিভিয়াস ইয়ারে কেমন ধরনের কোশ্চেন এসছে সেই আইডিয়াটা তোমাদের চলে আসবে। এরপর ফুড এসের এর আগে যে এক্সামটা হয়েছিল সেটা হয়েছিল খুব সম্ভবত 2014। তো কিছুটা আমরা জিকে জিএস এর ক্লাস করে নেবো, করার পরে তারপরে একদিন আমরা আবার প্রিভিয়াস ইয়ার 2014 ক্লাস নিয়ে আলোচনা করবো। তো যাই হোক, ক্লাস ভালো লাগলে আবারও বলছি ক্লাসটাকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।